আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজ 30শে এপ্রিল 2026। আজকে আমাদের দুইটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। প্রথমটি হচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশন, প্রথম অধিবেশন, সেটা আজকে শেষ হচ্ছে। আর আরেকটি বিষয়টা হচ্ছে সেটা এই সংসদ শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশের যে নতুন সরকার তারা মাদক বিরোধী একটা সর্বাত্মক সাঁড়াশি অভিযান শুরু করছে আজকের থেকেই। আমরা যে 47 দিনের অধিবেশন দেখলাম, সেই অধিবেশনকে যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখব যে মাননীয় সাংসদরা অধিবেশনে যে সময় ব্যয় করেছেন ইতিহাস এবং ইতিহাসের বাঁকে বাঁকে যে আন্দোলন সংগ্রাম এবং সেই সব বিষয় নিয়ে তারা যে যতটুক কথা বলেছেন তার এক দশমাংশ সময়ও তারা ব্যয় করেননি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমরা দুইজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন জনাব এস.এম. সাইফ মুস্তাফিজ, সদস্য সচিব এনসিপির। আরও রয়েছেন জনতা দলের মহাসচিব জনাব আজম খান। আপনাদের দুইজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের ডাকার জন্য। সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা আপনাদের কয়েকজন প্রতিনিধি জাতীয় সংসদে আছেন। আমরা দেখেছি যে এই 47 দিনের যে অধিবেশন, এই অধিবেশনে আপনারা জুলাই সনদ এবং ইতিহাস নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু খবরের কাগজ খুললে আমরা দেখি যে ঢাকার রাজপথে আইসিইউর বেড খুঁজতে খুঁজতে শিশু মৃত্যুবরণ করছে। এই যে আত্মনাদ, এই বিষয়টি কেন সংসদে আপনারা এই কথাগুলো বললেন না? ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, দেখেন, এটা খুবই আনফরচুনেট যে আসলে এখনো সংসদে আসলে আমরা যেসব বিষয় নিয়ে ডিবেট করছি, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন জুলাই সনদ বা এই বিষয়গুলোকে আসলে কোনোভাবেই আলাদা করা যাবে না, কারণ এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে জুলাই সনদ সম্পর্কিত। কারণ আপনি যদি শুধুমাত্র সমস্যাকে সমাধান তৎপর হন, এটার গোড়ায় কি সমস্যা সেটা যদি আগে সমাধান না করেন, তাহলে আসলে এই সমস্যা বারবার আসতে থাকবে। সো এটা দীর্ঘস্থায়ী সমাধানের কথা আমরা বলি, এই জন্য আমরা একটা সিস্টেমেটিক পরিবর্তনের কথা বলি। যেন আমাদের এই হাসপাতালে যে আমরা বেড পাই না, আমাদের চিকিৎসা খাতে যে দুর্নীতি হয় বা চিকিৎসা ব্যবস্থার যে একটা অব্যবস্থাপনা, এটা যেন চিরমূলে নির্মূল হয়, সেই জন্যই আসলে জুলাই সনদের অঙ্গীকার বা জুলাই সনদের যেই রূপরেখা ছিল সেটা বাস্তবায়নের কথা বলি, যে সিস্টেমেটিক পরিবর্তন হলে আসলে বাংলাদেশের মানুষের পরিবর্তন হবে। তারপর আমরা দেখছি আসলে এই সংসদে বসে আসলে ইতিহাস নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের আলাপ উঠছে, 24-এর ইতিহাসের আলাপ উঠছে, ক্রেডিট নিয়ে কারাকারি হচ্ছে। এগুলো খুবই আনফরচুনেট, কারণ বাংলাদেশের জনতা জানে যে ইতিহাসের কখন কার কোন সময় দায় ছিল, কতটুকু কি ছিল। সেই সময় এখন যদি আমরা আবার সেই কাদা ছড়াছড়ি করে রাজনীতি করি, তাহলে আসলে আলটিমেটলি খুব বেশি আমাদের বাংলাদেশের জনগণ লাভবান হবে না। যে মানুষজন আসলে নিজের ভোট দিয়ে আমাদের যাদের সংসদ সদস্যকে পার্লামেন্টে পাঠিয়েছেন, তাদের দায়িত্ব সেই মানুষগুলার হয়ে কথা বলা, তাদের এলাকার সমস্যার কথা বলা, তাদের প্রতিনিধি হয়ে সেইভাবে আসলে ফাংশন করা। কিন্তু সেটা না হয় আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে সেম আগের ওয়েতে কাদা ছুড়ে করার একটা নোংরা প্রচেষ্টা করা হচ্ছে। যাদেরকে নিয়ে করা হচ্ছে তাদের সাথে আবার তাদের দীর্ঘ 20-25 বছরের একটা সম্পর্ক ছিল। তো সেই সমস্যার সমাধানগুলো তারা জোট সঙ্গীর সময়ে আসলে সমাধান করতে পারেনি। এখন আসলে রাজনৈতিক কারণে এরকম কাদা ছুড়ে হচ্ছে। এটা আসলে এখনকার জেনারেশন, আমি বলবো, খুবই স্মার্ট, এগুলো আসলে বুঝতে পারে। তারা এখন সংসদ দেখে, তারা সবকিছু পর্যালোচনা করে। সো আমাদের কি আশাহত হচ্ছে কিনা আপনাদের? ডেফিনেটলি খুবই আশাহত হচ্ছে। আমি খুবই আশাহত হয়েছি, কারণ আমি আসলে এক্সপেক্ট করিনি যে আমাদের সিনিয়র যেসব সংসদ সদস্যরা আছেন তারা আসলে এতটা ইম্যাচিউরড পলিটিশিয়ানের মতো অ্যাক্ট করবেন। সো দিস ইজ ভেরি আনফরচুনেট বাংলাদেশের মানুষের জন্য, যে এরকম 17 বছরের পরে আবার একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন বা সবাই দেখেছিল সেটাকে আবার ওই আগের পুরনো কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আজম খান, আপনার কাছে আসি। আপনি একজন
প্রবীণ নেতা এবং একজন দক্ষ সংগঠক। আপনার পড়শি একজন সংসদ, যিনি কিছু কথা বলে ইতিমধ্যে ভাইরাল হয়েছেন সংসদে, তিনি বলেছেন যে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত যে মেগা প্রজেক্টটা হয়েছে, এই মেগা প্রজেক্টটা প্রথমে ছিল 2,000 কোটি টাকা, এটা বাড়তে বাড়তে 4,000 কোটি টাকা এসেছে এবং উনি এই প্রজেক্টটাকে বলেছেন গলার কাটা। আপনিও কি সেটা মনে করেন কিনা? উদ্দেশ্য তো মহৎ ছিল যে এটা দিয়ে সাঁই করে গাজীপুর চলে যাবে, কিন্তু যা হয়, আমরা তো আসলে একই রাস্তায় হাঁটছি সবাই। একে রনি যথার্থই বলেছে, একের পর এক বাড়ানো হয়েছে। তো ওদের কাছে তো আমাদের এই প্রত্যাশা ছিল না যে তারা জনগণের জন্য ভালো কিছু করবে। তাই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে গলার কাটা কেন হবে। যেমন আপনার এটা সম্ভবত 2025 সালে প্রকল্পটি নিয়ে পুনর্মূল্যায়ন করা হয়েছিল এবং 2026 সালের রিপোর্ট অনুযায়ী এডিবি দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে। এই দ্রুত সিদ্ধান্ত না দেওয়ার কারণে কি হলো, যেটুকু তৈরি করেছে, যখন 1 টাকাটা 100 টাকা খরচ করেছে, তারপরে যতটুকুই হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই গলার কাটা, বড় বড় বক্তৃতা সবই চলুক, কিন্তু বাস্তব পদক্ষেপটা আমাদের নতুন সরকারকে নিতেই হবে। তা না হলে এরপরে যারা আসবেন তারা এটাকে আবার বিদ্রুপ করবেন, আমরা যেমন আগের বারের বিদ্রুপ করছি। এটি চালু করা খুবই প্রয়োজন এবং টপ প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ ইতিমধ্যে যেহেতু এখানে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে এবং এই বিভিন্ন জায়গায় আটকে থাকার কারণে বরঞ্চ যানজট আরও বেড়ে যাচ্ছে, প্রচণ্ড ভোগান্তি হচ্ছে মানুষের। অতএব আমাদেরকে টপ প্রায়োরিটিগুলো বিবেচনা করে গাজীপুরের এই বিআরটি প্রোগ্রামটা আমার মনে হয় চ্যালেঞ্জ, যেমন গত অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ করে নিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে মেট্রো রেল চালু করে ফেলেছিল, এর আগে ধ্বংসের পর্যায় থেকে। আমার বিশ্বাস বক্তব্য রাখছেন ঠিক আছে, কিন্তু অনুগ্রহ করে একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়ে আগামী 30 দিনের মধ্যে কিভাবে কাজ শুরু করে এবং কয়দিনের মধ্যে শেষ করবে জনগণকে স্পষ্টভাবে জানিয়ে প্রতিশ্রুতি দেন, তাহলেই মনে হয় এই গলার কাটা না হয়ে এটা গলার মালা হয়ে যাবে। সাহেব মোস্তাফিজ, আপনার কাছে ফেরত আসি। আমরা সবাই বলি, যখন ফ্যাসিস্ট সরকারের কথা বলি এবং তাদের যে তারা বলে যে তারা অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যেরকম ভাই বললেন যে এটা গলার কাটা না হয়ে গলার মালাও হতে পারে। তো এই যে মেগা প্রজেক্টগুলো, এই মেগা প্রজেক্টের বিষয়ে আমরা যখনই কথা বলি তখন মানুষ বলে, আপনারা বলেন যে মেগা প্রজেক্ট মানেই হলো মেগা দুর্নীতি। তো আপনারা এই 47 দিনের সংসদে ছিলেন, কিন্তু আপনারা কেউ এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কি হয়েছে, কিংবা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কেন এত বেশি টাকা খরচ হলো, কিংবা এই যে বিআরটি প্রকল্প কেন এই অবস্থায় আসলো, এবং আপনি জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটা অংশ ওপেন হয়েছে এবং আরেকটি অংশ প্রায় 3 বছর ধরে এটা বন্ধ আছে। তো কেন এটা বন্ধ আছে, এইসব প্রশ্ন কেন আপনারা তুললেন না? জি, আর যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলো না, যেটা বলেছেন তো অবশ্যই। আমাদের জন্য তো সময়ই খুব কম নির্ধারিত হয়, এক একজন সরকারি দলের আপনারা যেটা যে বলেছেন বেঞ্চের 40-50 মিনিট কথা বলে আমাদের 2-3 মিনিট দেয়, আমরা অনুরোধ করে 2 মিনিট 1 মিনিট করে চেয়ে নিই। এবং ইন্টারেস্টিং দেখেন, আজকে আমাদের দলের আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সম্ভবত 33 মিনিট একটা বক্তব্য দিয়েছেন। এখানে তিনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন। এখানে বাংলাদেশের স্বাস্থ্য খাত, অর্থনীতি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সাহেবের দায় দায়িত্ব বা অব্যবস্থাপনা, ইতিহাস, মুক্তিযুদ্ধ 24, এরকম অনেকগুলো প্রসঙ্গ এনেছেন এবং সবগুলো হাইলি প্রেইজড হচ্ছে। যে বাংলাদেশের, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সবাই প্রেইজ করছে যে আসলে তাদের আকাঙ্ক্ষার কথা অনেক ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি সরকার দলীয় যারা আছেন তাদের উত্তরগুলো যখন শুনবেন তখন আপনি খুবই আশাহত হয়ে যাবেন। যেমন অর্থ মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন আমির খসরু সাহেব, আজকে 2টি বিল পাস হয়েছে। একটা হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল। এখানে প্রধান যে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা উঠিয়ে দেওয়া হয়েছে।
তো এরকম একটা বিল পাস হয়ে গেল এবং আমরা আবার দেখছি যে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে, আর্থিক যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। এবং এই প্রসঙ্গ যখন বলা হয়েছে, আমির খসরু সাহেব বলেছেন যে তারেক রহমান আমাদের যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, তিনি নাকি বলেছেন যে এরকম দলীয় লোকজন বসানো যাবে না বা বাংলাদেশ ব্যাংক বা এরকম জায়গায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর, তিনি তো বিএনপির একদম অ্যাকুরেট দলের লোক, মানে তার নির্বাচন সময় যে পোস্ট পদবি সেটাও তো সামনে এসছে এবং তিনি কোন ক্রাইটেরিয়াতে এখানে আসলো সেটাও তো বাংলাদেশের মানুষ দেখেছে। একরকম মপ করে সাবেক যে গভর্নর তাকে সরিয়ে দিয়ে তারা এই লোককে বসালো, যে একজন মূলত ব্যবসায়ী এবং তার পার্টনারশিপ আছে। মানে এটা ইম্পর্টেন্ট এই জন্য উল্লেখ করছি, এস আলমের সাথে তার বিজনেস পার্টনারশিপ আছে। তো বলতে চাই না এরকম, বলতে গেলে এরকম অনেক কথা বলতে হয় যে এখন মানে নাহিদ ইসলাম এটাও বললেন যে মানে এমন একজন আপনি গভর্নরকে বসেছেন, সে নিজেই ঋণ খেলাপি, সে নিজেই মানে ঋণ পুনর্তফসিলীকরণের মাধ্যমে বিএনপির যেসব নেতারা বর্তমানে সংসদে আছে তাদের সংখ্যা উল্লেখ করে কত টাকার ঋণ তাদের আছে এটাও উল্লেখ করে দিয়েছিলেন আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য নাহিদ ইসলাম। তো তারপরে সেখানেও আমির খসরু সাহেব উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, যারা ব্যবসা বাণিজ্য করেন এবং দীর্ঘ প্রক্রিয়াতে এই ঋণ নেওয়াটা, ঋণ পুনর্তফসিলীকরণ বা এই প্রক্রিয়াটা খুবই স্বাভাবিক। সো এমনভাবে ট্রিট করলো যে মানে আমরা খুব মূর্খ বা আমরা আসলে ব্যবসা বা এরকম বড় বড় বিগ ফিশের এইসব স্টোরি আমরা বুঝি না বা জানি না, বা এইটা তোমরা কি বুঝতেছো, এরকম একরকম ট্রিট করা। কিন্তু এইখানে যে তিনি যে মানে দায় স্বীকার করে নিলেন, যে তাদের লোকজনের দায় স্বীকার ইন এ সেন্স হচ্ছে যে সেটাকে সে লেজিটিমেট করলো যে হ্যাঁ এটা খুব স্বাভাবিক, খুব নর্মাল। এবং এই টাকাগুলো তো জনসাধারণের মানুষের টাকা। আপনি যতই বলেন না কেন 17 বছর ধরে আপনি নির্যাতন হয়েছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেননি, কিন্তু এইভাবে তো আপনি জাস্টিফাই করতে পারেন না ঋণ খেলাপিদেরকে। এবং সে বলেছে প্রত্যেক সরকারের সময়ই হচ্ছে যে ঋণ খেলাপিরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। এই জন্য আপনি মানে আমি তো বলতে চাই না, এরকম অনেক কথাই বলতে হয় যে সালাউদ্দিন আহমেদ সাহেব দীর্ঘ সে গুম ছিলেন, যাই হোক গুম থাকা অবস্থায় শিলংয়ে বসে তিনি যদিও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এখন অনেক ইতিহাস আমরা জানতে পারছি। তো সেখান থেকে তিনি যখন দেশে ফিরলেন কক্সবাজারে, সে হচ্ছে গাড়ি বহর নিলেন কাদের, এস আলম গ্রুপের। তো সে আউট অফ নোয়ার তার এই সম্পর্কটা কিভাবে বিল্ড হলো, এরকম অনেক কিছু আমরা বলতে চাই না, কিন্তু আমরা জানি যে এখন এস আলমের নেতৃত্ব বা এস আলম গ্রুপটা কে চালাচ্ছে সেটা আপনার আশেপাশের খোঁজ নিলে জানতে পারবেন। এবং তাদেরকে আবার নতুন করে ব্যাংক পুনরুদ্ধার করে দেওয়ার নতুন যে বিল পাস করা হলো, সেটার জন্য তো IMF এ যে লোনটা হচ্ছে যে বাংলাদেশের এই সদস্যদেরকে নিয়ে যে আমির খসরু সাহেব চাইতে গেলেন, এটা কিন্তু অন্যতম কারণ যে এই যে নতুন যেই বিল সংশোধন করে এই ব্যাংকগুলোকে আবার এই ঋণ খেলাপিদেরকে, এস আলমদেরকে ফিরিয়ে দেওয়ার যে একটা নতুন প্রায়তারা, সেটার জন্য কিন্তু পায়নি। তো এই জিনিসগুলো বলা যাবে না, এই জিনিসগুলো করা যাবে না। তো আমরা তো এই প্রশ্নগুলো উল্লেখ করছি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি, কিন্তু এটা তিনি একদম তারা সংসদে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। মানে খুবই যেন গতকালকে আমি দেখলাম আন্দালিব রহমান পার্থ সাহেব কথাবার্তা বলতেছে, হ্যাঁ ঠিক আছে, মানে উনার মানে কাউকে ব্যক্তিগত আক্রমণ আসলে করা ঠিক না, কিন্তু উনার ব্লাড আসলে বিভিন্নভাবে অনেক মানে রয়্যাল ব্লাড আওয়ামী লীগের বিভিন্নভাবে সম্পৃক্ত আছে, শ্বশুরবাড়ির দিককার আত্মীয় স্বজন আছে, বাবার দিককার আত্মীয় স্বজন আছে, সেদিকে না যায়। কিন্তু তিনি যে পরিবারতন্ত্রের কথা বলে হ্যাঁ 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 করে হাসলো যে জিআই হচ্ছে একমাত্র আদর্শ, জিআই পরিবার বাংলাদেশের ধারক বাহক, এটা তো একদম বুলশিট, কমপ্লিটলি বুলশিট। আমরা তো এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই শেখ হাসিনা যে এই শেখ মুজিবের ফ্যামিলির যে বড়াই করে করে এত বছর বাপের সম্পত্তিতে দেশ চালিয়েছে, আবার তো এরকম হচ্ছে যে চাটকার নেতারা এই জিয়ার পরিবারকে আবার এরকম করে আপহোল্ড করছে। ব্যাপারটা তো তাকে ছোট করছি না, তার যদি মানে জিয়া পরিবারের বাইরে যোগ্য নেতৃত্ব থাকে, আপনার যদি যোগ্য নেতৃত্ব থাকে, ওয়াই নট আপনি প্রাইম মিনিস্টার হবেন। তো এই যে এই সমস্যাগুলো যখন হয় সংসদে, যখন এই আলাপগুলো করা হয়, আবার এইসব এই পার্থর মতো ওনাদের মতো নেতারা, আমি জানি না ওদের ওনাদের কি অবদান আসলে, 17 বছর ধরে উনি কতটা জেল জুলুম কেটেছে। হ্যাঁ উনি সংসদে একটা সময় আমরা দেখেছি খুব সুন্দর সুন্দর কথা বলতেন, টকশোতে সুন্দর সুন্দর কথা বলতেন, কিন্তু আলটিমেটলি মাঠের বাস্তবতা তো ডিফারেন্ট। তিনি এখন বলছে যে এরকম 36 দিনের এরকম আন্দোলন, এরকম 17 বছর অনেক ঘটেছে, কিন্তু এই যখন জুলাইয়ের পরে 5 তারিখের পরে সেই বাবা শোনা করে বলছে যে এই ছাত্র তরুণরা ছাড়া তো আমরা পার হইতে পারতাম না। দেখেন মাত্র 1.5 বছরের মধ্যে তাদের টোন চেঞ্জ, কথা চেঞ্জ, এবং তারা সংসদে এসে এই হ্যাঁ করছে, তরুণদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে। তারা বলতেছে কি তরুণদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা হাসি তামাশা করতেছে। তারা বলতেছে যে কালকে একটা কথা বললো যে শো ইওর পাসপোর্ট,
বলছে মানে এই জেনারেশনটা হচ্ছে IMGP5 জেনারেশন, যাদের আসলে এডুকেশনাল সিস্টেম সেভাবে গড়ে ওঠে নাই। হ্যাঁ ভাই, আমার গ্রামের মানুষজনেরা তার মতো তো সোনার চামচ মুখে নিয়ে এই রয়্যাল ইংলিশ মিডিয়ামে পড়তে পারে নাই। তো এখন হচ্ছে সে বলতেছে যে শো ইওর পাসপোর্ট বললে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সে হচ্ছে যে বুকে নিয়ে শুয়ে পড়বে। তো এইভাবে যদি তিনি আমাদের ইয়াং জেনারেশনকে হাসি তামাশা করে, এটা তো তার ফল্ট। সে গভর্নমেন্টের পার্ট ছিল না, সেই এডুকেশন সিস্টেমটা এরকম নড়বড় করছে তো তারাই। এখানে তারা তো অলরেডি একবার ক্ষমতায় ছিল, সে একবার ক্ষমতায় ছিল, পরবর্তী সে পার্লামেন্ট মেম্বার ছিল, তো এইটার দায়িত্ব তাদের। সে তাদের সন্তানদেরকে বাবা শোনা করে হচ্ছে যে সবগুলাকে বিদেশ পাঠায় রাখে। এই আন্দোলন সংগ্রামে 17 বছরে কার কয়টা ছেলে হচ্ছে যে দেশে ছিল, কয়জন মারা গেছে, এরকম কোনো হিস্ট্রি নাই। প্রত্যেকে যেই বড় বড় নেতারা আছে প্রত্যেকের আপনি সন্তান হিসাব করে চেক করে দেখবেন, প্রত্যেকের ছেলে সন্তান বউ সবাই হচ্ছে যে আরেকটা দেশে না দেশে সে থাকে, তারা পড়ালেখা করে। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির ক্ষেত্রেও। এবং এসে বড়াই করে করে আমাদের চাষাভুষার ছেলেদেরকে তারা হাসি তামাশা করে, ফাটতামি করে। তো এই সংসদে বসে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে তরুণরা আর ভালো ভালো কথা বলতে পারবে? তারা সারাদিন ধরে এরকম গার্বেজ মার্কা কথাবার্তা বলে, তখন আমাদের টাইম লাগে এগুলার হচ্ছে যে স্টেটমেন্টগুলার কাউন্টার অ্যাটাক দিতে। আচ্ছা, সাহেব মোস্তাফিজ, আপনার কাছে আবার ফিরবো। আমি আজম খানের কাছে যেতে চাই। আপনি প্রবীণ নেতা। সাহেব মোস্তাফিজ কথা বললেন, অর্থমন্ত্রীর কথা বললেন, এবং উনি বললেন যে এখন আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়টা হলো অর্থনীতি। কারণ হলো যে ফ্যাসিস্ট সরকারকে আমরা বারবার বলছি যে ফ্যাসিস্ট সরকার আমাদের ব্যাংক, আমাদের যে বাংলাদেশ ব্যাংক সব লুণ্ঠন টুণ্ঠন করে নিয়ে গেছে। এবং আমরা এমন একটি সময় বিএনপি সরকার ক্ষমতা নিয়েছেন যখন আন্তর্জাতিকভাবে তেলের দাম বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে সংসদে অর্থমন্ত্রী কিন্তু আগামীতে কিভাবে দেশ চলবে এবং বাজেট সামনে, এইসব বিষয়ে এই অধিবেশনে তেমন কোনো বক্তব্য দেন নাই। তো আপনাদের দলের কোনো প্রতিনিধি অবশ্য নাই সংসদে, কিন্তু তারপরও আপনারা একটা রাজনৈতিক দল। তো এই বিষয়গুলো নিয়ে বাইরে, সংসদের বাইরে আপনারা কোনো সেমিনার কিংবা সভা কিংবা নতুন কোনো রোড ম্যাপ আপনাদের আছে কিনা? জি, ধন্যবাদ। জনতার দল সৃষ্টি হয়েছে ধরেন 1-1.5-2 মাসের পার্টি, যদিও আমরা নিবন্ধন পেয়েছি। এবং আমাদের স্পেসিফিক আমরা কি বক্তব্য নিয়ে আগামী দিনে রাজপথে নামবো, অর্থমন্ত্রী কেন, যে কোনো মন্ত্রীর বক্তব্য আমরা গভীরভাবে পর্যালোচনা করছি। আসলে কি দেখুন, 71-এ মুক্তিযুদ্ধ আমরা করেছি, আমার নিজেরও 2 ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আমি নিজেও মুক্তিযুদ্ধে ছিলাম। এই যে লক্ষ লক্ষ লোক জীবন দিল, যে স্বপ্ন মুক্তিযোদ্ধার ছিল সেটাই কিন্তু পূরণ হয়নি, বাস্তবায়িত হয়নি। আজকে দেখলাম আমারই মিতা আহমদ আজম খান, আজকে পত্রিকায় দেখলাম সে শহীদদের সঠিক তালিকা করবে এতদিন পর। তো যাই হোক, আমার ভাইয়ের নাম অবশ্য আছে না, যেখানে আমাদের কর্মসংস্থানের সমস্যা, সেটা কি তালিকা এখন আমাদের জন্য খুব জরুরি না? এটা প্রায়োরিটি আমরা ঠিক করতে পারিনি। তার কারণটাই হলো যে মুক্তিযুদ্ধের চেতনা বলে একই বৃত্তের মধ্যে আমাদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। চেতনা চেতনা চেতনা, এটি তো শুনলাম গত 17 বছর বা তার আগেও 6 বছর, 96 থেকে 2000 পর্যন্ত ওনারা ক্ষমতায় ছিলেন। তা আমরা একই বৃত্তের মধ্যে আবর্তিত হচ্ছি, যার কারণে আমরা বাস্তব দিকে যাচ্ছি না। আমাদের দৃষ্টি, সংসদে যারা ক্ষমতায় এসছেন তাদের দৃষ্টিভঙ্গিটা হলো ওই জায়গায় নিয়ে যাওয়া, ওই 71-এর যে চেতনা, ওই এর বাইরে যেন আমরা বেরোতে না পারি। আজকে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা জীবন যে দিল, প্রায় 1400 ছাত্র জীবন দিল, হাজার হাজার 20,000-এর উপরে প্রায় এখনও পঙ্গু হয়ে আছে, কষ্টে আছে। তাদের যে স্বপ্ন বা 71-এর মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, কোনোটাই বাস্তবায়নের দিকে যাচ্ছে না। আগে যেভাবে চলতো, সংসদে দাঁড়িয়ে আমরা আগে মমতাজের গান শুনতাম, ফাইটটা যায় এই সমস্ত কী গান গেয়ে সময় নষ্ট করতো, জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা প্রতি মিনিটে ব্যয় হচ্ছে। আজকে একই অবস্থা দাঁড়িয়েছে। আমার পরামর্শ থাকবে অর্থমন্ত্রী সহ প্রত্যেকের কাছে যে ভাই, আপনারা তো হ্যাঁ না বললেই পাস হয়ে যায়, পজিটিভ বক্তব্য না রেখে আজকে জাস্ট ইয়েস নো বলে, এই যে আমাদের সহবক্তা বললেন যে আইন পাশ করে দিল, তাহলে এই ঘন্টার পর ঘন্টা অযথা বক্তব্য করে জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করার কী প্রয়োজন আছে? বরঞ্চ আপনারা নিজের একটা সেল খোলেন, ওই সেলে ক্লাস করান, এখানে এসে শুধু হ্যাঁ না 5 মিনিটে কাজ শেষ, অন্য কারো তোর বক্তব্য দরকার, এতে আমাদের ট্যাক্সের বহু টাকা বেঁচে যায়। সেটা দিয়ে কিভাবে কর্মসংস্থান করা যায়, কিভাবে আমরা
পজিটিভ কিছু প্রকল্প তৈরি করি। এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা না, কিন্তু বিরোধী দলে আছেন আপনারা, তো আপনাদের তো একটা দায়িত্ব আছে। আমরা আপনাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো এই সরকারের এই যে দুর্বল দিকগুলো যে আমাদেরকে আবার সেই 71-এর চেতনার বৃত্তে নিয়ে যেতে চাচ্ছে, এগুলো আমি স্পেসিফাই করছি। এবং আমরা সরকারকে মাত্র 2 মাস গেল, আরও 4 মাস টাইম দিতে চাই, কারণ আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই। আমরা যারা প্রবীণরা আছি তাদের দিয়ে কিছু হবে না। আপনি জানেন হয়তো বা আমি 1918 সালে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। শুধু আমাদের এই প্রবীণরা ব্যর্থ হয়েছে, এবং আমি অবসর নিয়ে সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা যারা আমার মতো প্রবীণ প্রত্যেকে অবসর নিয়ে এই সমস্ত যুবকদের হাতে দেশের নেতৃত্ব দেন। আপনাদের দ্বারা কিছু হবে না, আমাদের দ্বারা কিছু হবে না। তো আজকে সেটা প্রমাণিত হয়েছে। 36 জুলাই ছাত্ররা, যুবকরা এদেশের মানুষের প্রমাণ করে দিয়েছে যে নতুন নেতৃত্ব এদেশে আসলে পরিবর্তন আনতে পারবে, এবং একই বৃত্তের বাইরে যে আমরা ঘুরছি এটাকে বাইরে আনতে পারবে। সাহেব মোস্তাফিজ, আপনার কাছে ফেরত আসি। আপনি জানেন যে আমরা আলোচনার শুরুতে বলেছি যে আজকে সংসদ শেষ হচ্ছে এবং আজকেই আর একটা কর্মসূচি শুরু হচ্ছে, সেটা হলো মাদক বিরোধী একটা সাঁড়াশি অভিযান। তো এই যে সাঁড়াশি অভিযান আমরা এর আগেও দেখেছি যে ফ্যাসিস্ট সরকার আপনার এই ধরনের অভিযান করেছে, তখন বলেছে যে তারা জঙ্গি দমন করার জন্য অভিযান শুরু করেছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি জঙ্গি দমন না, এটা বিরোধী দলকে দমন করার জন্য এটা ছিল। তা আপনারা এই যে নতুন সরকারের যে সাঁড়াশি অভিযান শুরু, এটাকে কি সাধুবাদ জানাচ্ছেন নাকি আপনারা ভয় পাচ্ছেন? না, যদি আসলে এটা পজিটিভ লোক, এটাকে ডেফিনেটলি সাধুবাদ জানাতে হবে। কারণ বর্তমানে মাদক যেভাবে আসলে আমাদের দেশে ঢুকে পড়েছে এবং তরুণ সমাজের একটা বড় অংশ যেভাবে আসলে মাদকাসক্ত হয়ে পড়ছে, এটা আসলে খুবই আশঙ্কাজনক একটা পরিস্থিতিতে তৈরি হচ্ছে। এছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, জুয়া। মানে একটা আপনি জানি না যে আপনি জানেন, অনলাইনে কিন্তু গ্রাম অঞ্চলে অনলাইন জুয়াটা অনেক বড় আকারে ছড়িয়ে পড়েছে। এবং এই বিভিন্ন যে আইপিএল বা যেসব ক্রিকেট, মানে ক্রিকেটে সবার কেন এত ইন্টারেস্ট, মন্ত্রীদের ছেলেদেরকে এত কেন ইন্টারেস্ট, এটা আসলে বোঝা যায়, অনেক টাকা তো। তো এই রিলেটেড বিষয়গুলোতে এখন অনেক জুয়ার ইন্টারনাল ভিতরে হয়, এবং এটা রিলেটেড তরুণ সমাজ একবারে যুক্ত হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো আমার মনে হয় যে দ্রুত দমন করার প্রয়োজন। কিন্তু এটা দমন করার পরিপ্রেক্ষিতে যদি আবার বিরোধী দলকে দমন করতে নেয় হাসিনা, মানে কারণ আমরা তো দেখছি হাসিনার মতোই সব করতেছে, খালি আসলে চেহারাগুলো কিছুটা চেঞ্জ, হয়তো বা হাসিনাই আমাদের মাঝে আছে, হয়তো মুখোশ পরে আছে এদের, আই ডোন্ট নো। সবাই তো বিদেশ থেকে আসছে, তো কে কার বেশভূষা নিয়ে আসছে আই ডোন্ট নো। তো সেই জায়গাটা থেকে ধরেন যে করলেও করতে পারে, এটা আসলে খুব অবাক হওয়ার কিছু হবে না। কারণ এই 28 দিনেই ভিন্ন মতের কারণে, পোস্ট শেয়ার করার কারণে, কার্টুন শেয়ার করার কারণে, সমালোচনা করার কারণে আমরা দেখেছি 7 জন হচ্ছে যে গ্রেফতার হয়েছে আইসিটি অ্যাক্ট মামলায়। সেটা আওয়ামী লীগ করতে বেশ সময় নিয়েছিল। আওয়ামী লীগ তো প্রথম দফায় যে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তারা দিয়ে প্রথমবার ক্ষমতা আসলো, তখন কিন্তু এত কিছু করেনি। তারপরের টার্ম থেকে আস্তে আস্তে তারা এরকম স্বৈরতান্ত্রিকতা দেখিয়েছে। কিন্তু বিএনপি মোটামুটি 2 মাসেই দেখিয়ে দিয়েছে যে আমরা আসলে কতটুকু মানে ভয়ানক হতে পারি। সাবধানে কথাবার্তা বলেন, সাবধানে লেখালেখি করেন, সাবধানে কার্টুন আঁকেন। তো এই জিনিসগুলো তারা অলরেডি দেখিয়ে দিয়েছেন। এবং যার আসলে দায়িত্ব, সে আসলে এই ব্যাপারগুলোতে কতটুকু ওয়াকিবহাল। কারণ এই যে আমি আসার সময় সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছিলাম, তো সংসদে তার পরিপ্রেক্ষিতে মানে তার মন্ত্রণালয়ে আসলে কথা হয়েছিল, নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছিলেন যে এই গত 2 মাসের মধ্যেই তাদের নেতা দ্বারা নিহত হয়েছেন 30 জনের ওপরে, এবং গত 3 বছরের তুলনায় এই 2 মাসের মৃত্যু মানে খুনের সংখ্যা সব থেকে বেশি। এবং সারা দেশে এই যে গতকালকেই নিউ মার্কেটের ওইদিকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ওইখানে একজনকে গুলি করে মারা হয়েছে। তো সারা দেশে এই সালাউদ্দিন আহমেদের নিজের এলাকায় কক্সবাজারে 3 জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে, নওগাঁতে 4 জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তো সারা দেশে এরকম খুনের নতুন একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি। বাট আমার মনে হয় এটা আসলে তার আসলে কিছু যায় আসে, বা তিনি এটা নিয়ে ওয়াকিবহাল। তার মেন বিষয় হচ্ছে জুলাই সনদটাকে কিভাবে আসলে বাধাগ্রস্ত করা যায়, আইনের কোন মার পেছে, কোন সংবিধানের ধারা দিয়ে, কোন ইতিহাসের ধারা দিয়ে আসলে বাতিল করা যায়, সেটা নিয়ে সে আসলে ব্যস্ত থাকে। তো কার কোথায় কে মারা যাচ্ছে এটা আসলে তার খুব বেশি দায়িত্ব না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা আসলে তার খুবই ইম্পর্টেন্ট তার কাছে না, বরঞ্চ আইন মন্ত্রণালয় বা তারেক রহমানের জায়গায় প্রধানমন্ত্রিত্ব, বা কোনো সময় বিসিবির প্রধান, কোনো সময় কি বলে আইন মন্ত্রণালয়, আবার তথ্য মন্ত্রণালয়, আবার হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয়, মানে একই সাথে এত গুণে আমাদের মন্ত্রী
গুণান্বিত, মাঝে মধ্যে আমরা তরুণরা হিংসা করি, মানে আমাদেরকে বলে যে, অনেকে বলে যে আপনারা তো হিংসা করেন ওনাকে। আমি আসলে ওনাকে হিংসা করি যে ওনার মধ্যে এত ক্যাপাসিটি, আমরা ওনার মতো হতে চাই, তবে ওনার মতো হয়ে আমার যে দায়িত্বটা সেটা পালন করতে চাই, যেটা আসলে উনি সুতরাং করেন নাই। হলো যদি এই সাঁড়াশি অভিযান যদি ভালো মানে নিয়ত নিয়ে করা হয়, তাহলে আপনারা এটাকে সাধুবাদ জানাচ্ছেন। ডেফিনেটলি আমরা তো আর জনগণের যদি এর কাজগুলোকে ভিতরে কোনো রাজনৈতিক দুর্বিসন্ধি থাকে, তাহলে তো এখানে এখানে আমি একটু মাদকের ব্যাপারে একটু বলতে চাই যে আপনারা আমাদের নিশ্চয়ই মনে আছে 2013 সালে জি ঢাকায় যে এক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার স্ত্রীকে হত্যা করেছিল তারই মেয়ে ঐশী রহমান। তো এ থেকে শিক্ষা নিতে হবে। আজকে এই যে মাদকটা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই রাজনৈতিক নেতাদের আশীর্বাদ এবং প্রশাসনের আশীর্বাদ, এছাড়া কিন্তু কোনোভাবে যে গ্রামে গ্রামে বিক্রি শুরু হয়েছে, আজকে গ্রামে প্রতিটা গ্রামে এবার কারা করছে, আওয়ামী লীগের আমলে, সেটাও আমরা জানি। আমার কাছে অসংখ্য ছবি আছে আমার কাছে, মানে না, কিন্তু যেহেতু এটা আমি আমাদের আরেকটা জি বলেন। আরেকটা পয়েন্ট উল্লেখ করি, এই যে ইয়াবা বদি, জি উনি আওয়ামী লীগের আমি এরকম এটা বলতে প্রথিত চাচ্ছিলাম। মানে ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা ডিলার, যেটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের এলাকারই সাবেক হচ্ছে যে এমপি ছিলেন, তিনি মুক্তি পেয়ে গেছেন। আপনি দেখেন যে কক্সবাজার সেন্ট্রিক এরকম অনেক মাফিয়াদেরকে এখন তারা, ওখানে মনির, সাইফুল, ওই কক্সবাজার এলাকারই এরা একদম এলা আমাদের একদিকে সাহসী অভিযান করবেন, আমাদের অন্যদিকে প্রিয় সংবিধান পিতা সালাউদ্দিন আহমেদের এলাকার সব লোকজন, তারা এখন হচ্ছে যে ছাড়া পেয়ে মুক্ত হস্তে তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। তো একদিকে আপনি সারাশি অভিযান চালাচ্ছেন, আরেকদিকে এই বদিরা হচ্ছে যে মনের আনন্দে হচ্ছে যে ইয়াবা বিলিয়ে বেড়াচ্ছে। আপনার কাছে একটু আসি আজম ভাই, আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের একেবারে শেষের দিকে যে তারা একটা চুক্তি করেছেন আমেরিকার সাথে, রেসিপ্রোকাল বিজনেস এগ্রিমেন্ট বলে একটা চুক্তি করেছেন। তো এই চুক্তিটা বিচ্ছিন্নভাবে আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আপনারা একটা বিরোধী রাজনৈতিক দল, আপনারা এই চুক্তির বিষয়ে সরকারের কাছে কিছু জানতে চেয়েছেন কিনা? না, আমরা সরকার আমাদেরকে কেন জানাবে ভাই? আমরা তো জানতে অবশ্যই চেয়েছি এবং আমরা এই বিষয়ে বক্তব্য রেখেছি। এটা তাৎক্ষণিকভাবে এইভাবে তাড়াহুড়ো করে করার একটা উদ্দেশ্য রয়েছে, এটা বোঝাই যায়। তবে ওই মুহূর্তে বাণিজ্যের জন্য কিছুটা সুবিধা দিয়েছি, কিন্তু ইন দ্য লং প্রসেস আমাদের প্রতিবেশী দেশগুলো সঙ্গে আমাদের সম্পর্ক বিনষ্ট হওয়ার জন্য এটা একটা বিরাট ইস্যু হয়ে থাকবে এবং এর জন্য এটাকে অবিলম্বে বাতিল করে একটা সম্মানজনক চুক্তিতে নিয়ে না, বাতিল কেন করবেন? যদি ভালো হয় তাহলে তো বাতিল করবেন না। ভালো এই কারণে আপনার তো নয়। আগে জানতে হবে বিষয়টা। হ্যাঁ, আমরা তো জেনেছি এটা ওই সময় লাভ হয়েছে, কিন্তু 19% ট্যাক্স কিন্তু এখনো রয়ে গেছে, এটা কম না। 19% ট্যাক্স থেকে অনেক নিচে নেমে নতুন চুক্তি করতে হবে এবং এতে চীন বা ভারত বা অন্যান্য যে দেশগুলো আছে তাদের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি সমতা ভিত্তিক আমাদের যে বক্তব্য ছিল সেই স্বাধীনতার পর থেকেই সেটা ব্যাহত হচ্ছে। অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তি তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে ওটা ঠিক আছে, ওই মুহূর্তে বাণিজ্যের জন্য প্রয়োজন ছিল, কিন্তু লং প্রসেস আমাদের এটা পর্যালোচনা করার প্রয়োজন বলে মনে করি। সাহেব মোস্তাফিজ, আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা নতুন করে দেখছি যে এনসিপিতে আপনারা অনেকেই দলে আসছে, তো সামনে স্থানীয় সরকার নির্বাচন, তা কি এই যে দলে নতুন করে লোক নেওয়া, এটা কি শুধু নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্যই আপনাদের এই সিজনাল মেহমানদেরকে আনা, নাকি আপনাদের দলকে সমৃদ্ধ করার জন্য যারা দেশের ভিতরে যারা ভালো পলিটিশিয়ান আছেন কিংবা ভালো মানুষ আছেন তাদেরকে আপনারা দলে আনছেন? না না, ডেফিনেটলি, মানে আমি লং টার্মের লাভবান হওয়ার চিন্তাটা করব শর্ট টার্মের থেকে। সো আমি তো চাইবই যে লং টার্মের জন্য এই মানুষগুলোকে আমার সাথে পেতে, যারা হচ্ছে যে বাংলাদেশের একটা ভালো পজিটিভ চেঞ্জ আনবে পলিটিক্সে। যে মানুষগুলোকে আসলে আমরা পলিটিক্সে খুব সাধারণত দেখি না, বা তারা হয়তো অনেকে আসতে চায় না। আবার অনেকে আছে অনেক পোরখাও রাজনীতিবিদ যারা আসলে দলে ঠিকঠাক মূল্যায়িত হয় না, কারণ এখন অনেক অতিথি পাখিরা বিভিন্ন রাজনৈতিক দলে জায়গা পাচ্ছে। তো সেখানে আসলে 17 বছর ধরে যে তৃণমূলের যারা আসলে জেল জুলুম খেটেছে, গুম খুনের শিকার হয়েছেন, তাদেরকে দেখা যাচ্ছে দলে মূল্যায়িত করা হচ্ছে না। বা যদি নাম ধরেই বলি, বিএনপির ক্ষেত্রে শহীদ জিয়ার, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যেই আদর্শের যেই বিএনপির রাজনীতি ছিল, সেটা আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখছি এখন আর বাস্তবায়িত হচ্ছে না। বা বেগম খালেদা জিয়ার দেখানো যে আসলে পথ, সেটাতে আসলে বিএনপি নেই। তো সেইখান থেকে যারা মনে করছে যে এই আদর্শের সাথে তারা এখন অ্যালাইন না, তো তারা মনে করছে যে বরঞ্চ এনসিপি বেটার
পারফর্ম করছে রাদার বিএনপি ইন টার্মস অফ শহীদ জিয়ার আদর্শ বা বাংলাদেশের যে মানে জাতীয়তাবাদের যে আদর্শের জায়গাটা ধারণ করা, সেটা আমার মনে করি যে আমরা এখন ধীরে ধীরে আসলে সেই জায়গাটা বেশি সুসংগঠিত করতে পারছি দেখেই এখন এনসিপিতে বসন্ত চলছে, এনসিপিতে মানুষজন যুক্ত হচ্ছে। এরকম অনেক ভালো ভালো ফ্যামিলির, যেরকম শেরে বাংলা কে ফজলুল হকের নাতনি, মানে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু মানে এই কথাটা বললাম যে ওনাদের আলাদা কোয়ালিফিকেশন আছে, তাদের নিজস্ব ব্যক্তিগত কোয়ালিফিকেশন আছে, সেই যোগ্যতায় উনি আসছেন, কিন্তু তার পাশাপাশি এই পরিচয়টা আমরা বললাম কারণ নাতনি বলছেন যে কারণ হলো যে ওনাকে, আমি যদি বলি যে আপনি তাকে নিচ্ছেন, তাকে দিয়ে নির্বাচনে জিতা যাবে, কিন্তু রাজনীতি কিছু ইলেকটোরিয়াল এরকম ইকুয়েশন তো থাকবেই, মানে ইলেকশনে জেতার জন্য তো আপনি কিছু কিছু ইকুয়েশন এরকম করবেনই। যেরকম বিএনপি একটা মানে ফাত্রা, মানে একটা ফালতু একটা কার্ডের খেলা খেলতেছে, যেটা আসলে কোনো ভিশন নাই। আপনার এই যে আপনি বাজেটের কথা বললেন, তারা এবার প্রায় 1.7% সম্ভব না 17% সম্ভবত বাজেটটাকে বড় হচ্ছে এই কার্ড বা এগুলার বাস্তবায়ন করার জন্য। কিন্তু এই খাতের টাকা কই থেকে আসবে? সামাজিক উন্নয়ন খাতের অলরেডি তো একটা নির্দিষ্ট টাকা ছিল, সেটা তো বিভিন্ন খাতে ব্যয় হচ্ছিল, সেগুলোকে উধাও করে আপনার এই কার্ডগুলা ওনারা আনছেন কিনা এগুলো এখন ওনারা বলতে পারে না। বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করতে যাচ্ছে, লোন করতে যাচ্ছে। তো এই লোনে ঋণগ্রস্ত তো আমরা থাকি, তারা তো এই ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে তাদের ফ্যামিলি নিয়ে বসবাস করতেই পারে। তো আলটিমেটলি সাফার তো করে সাধারণ জনগণ। তো এই তো মানে এনসিপিতে এখন একটা ভালো সময় যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি সকল মতের মানুষকেই আসলে অ্যাকোমোডেট করা, বাম ডান মধ্যমপন্থী সবাইকে আসলে এক ছাতার নিচে আনার, যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি, যেখানে সবার মতামতকে আমরা আলাদা করে গুরুত্ব দিতে পারবো, প্রাধান্য দিতে পারবো। তো সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আমার মনে হয় যে এনসিপির হাত ধরেই আসবে, তরুণদের হাত ধরে আসবে। এবং আমরা চাই যে আমাদের এই তরুণ দলে আমাদের যারা সিনিয়র যারা আছেন তাদেরকেও আসলে অ্যাকোমোডেট করার জন্য আমরা এখানে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে অ্যাডভাইজার হিসেবেও আমরা যুক্ত করছি। খুব শীঘ্রই একটা বড় অ্যাডভাইজার প্যানেল আপনারা দেখতে পারবেন। আজম খান, আপনার কাছে ফেরত আসি। আপনি জানেন, আপনি পুরনো রাজনীতিবিদ, যখন সামরিক শাসকরা আসে তখন তারা কিছু চমক দেখান। কিভাবে তারা চমক দেখান? তারা আসলে গরিব মানুষ যারা আছে তাদের পেটে লাথি দেন, হকার উচ্ছেদ করেন। তো আমরা একটা নির্বাচিত সরকারকে দেখলাম যে 58 দিনের একটা সরকার, তারাও সেই পথে হাঁটলেন, হকারদেরকে উচ্ছেদ করার যে প্রচেষ্টা, এটাকে আপনি কিভাবে দেখেন? যতক্ষণ না পর্যন্ত হকারদের অল্টারনেটিভ জায়গা না দেওয়ার আগেই তাদেরকে উচ্ছেদ করা, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি তো একটু আগে যেটা বলছিলাম যে ওই চেতনা ব্যক্তির যে রাজনীতি যে আবর্তিত হচ্ছিলাম ওই একই জায়গায় আজকের পত্রিকায় দেখবেন যে গুলিস্তান থেকে যাদেরকে উৎখাত করেছিল যথারীতি আবার সুন্দরভাবে তারা বসেছে। মানুষের এই সরকারের দৃষ্টিভঙ্গি হয়তো বা ভালো থাকতে পারে, কিন্তু মানুষের পারসেপশন হলো যে উৎখাত করে আবার নতুনভাবে বসানোর মধ্যে দর কষাকষি করা, আগে দিত 200 টাকা এখন 300 দিবা না 400 দিবা, এইরকম একটা অবস্থা সৃষ্টির জন্য আমার মনে হয় হকার উচ্ছেদ খেলা। আপনি যান বনানীতে, ইভেন গুলশানে সবচেয়ে ভালো এরিয়া, আর গুলিস্তান তো আছেই। তো এই হকার উচ্ছেদের নাটক না করে আমার পরামর্শ, আমরা অলরেডি পরামর্শকে এখানে দেবো না, আমরা আমাদের পলিসি অনুযায়ী কাজ করছি। এবং কিন্তু আপনারা তো কোনো পরামর্শ দিচ্ছেন না। আমরা পরামর্শ তৈরি করছি নতুন সরকারের জন্য। আমরা আগে দিয়েছি যে আজকে ধরেন করাইল বস্তিতে এই যে হাজার হাজার লোক আছে, ওই সমস্ত কার্ড না ধরে এখন শুনলাম মহিলাদেরকে এলপিজি গ্যাসের কার্ড নাকি দেওয়া হচ্ছে। তো যাই হোক, তো কিভাবে দিবে আমি জানি না। ধরেন করাল বলছে সাপোজ 10,000 কার্ডের ইন্টারেস্টিং একটা তথ্য আপনাকে দিই। ধরেন যে আগে তো আমরা 1200 টাকায় পাচ্ছিলাম এলপিজি গ্যাসের সিলিন্ডার বা এলপিজি গ্যাস, সেটা এখন করে সরকার থেকে নির্ধারণ করেছে 1800, এক ধাপে 600 বা এরকম টাকা, কিন্তু মার্কেটে 2200। এখন আপনাকে কার্ড দিচ্ছে, কার্ড দিয়ে আপনি হয়তো 1800 টাকা পাবেন। ওহ, তারেক রহমান জিন্দাবাদ। তাহলে যারা গ্যাস বানায় তারা হয়তো আন্ডার টেবিল 500 দিয়ে দিবে হয়তো। যাই হোক, সেটা দেখা যাবে। তা আমাদের বক্তব্য হলো যে আজকে যে হকার যারা রয়েছেন তাদেরকে বরঞ্চ রেজিস্ট্রেশন কার্ড দেওয়া যেতে পারে। তুমি কত বছর যাবত এখানে ব্যবসা করছো হকার হিসাবে, তাদের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করা। এই যে করার বস্তিতে টিএনটি কলেজের শত বিঘা জায়গা পড়েছে। 111 সরকারের সময় কিন্তু একবার এটা টেন্ডারও হয়েছিল যে এখানে অর্ধেক বানাবে বস্তিবাসীদের জন্য আর অর্ধেক বিক্রি করে দেওয়া হবে টাকা রিয়েলাইজ করার জন্য। দুর্ভাগ্যবশত
সুবিধাবাদী গোষ্ঠীটা দখল করে রেখেছে, কারণ ওখানে কোটি কোটি টাকার খেলা প্রতিদিন। ভুয়া বিদ্যুৎ, ভুয়া গ্যাস, চাঁদাবাজ কাউন্সিলর যারা ছিল ওরা ভাগ পেত, পুলিশ পেত, নেতারা পেত, প্রত্যেকে, এদের সবাই ওপেন সিক্রেট। যদি নেতা সৎ হয় ঠিক করতে কয়দিন লাগে? আপনি নেপালের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, এই আমাদের নতুন প্রজন্মের ছেলেটা কি করে ফেলেছে। ইচ্ছা থাকলে কার্ড লাগে না, বিবেক দ্বারা পরিচালিত হলে সমস্ত দুর্নীতি বন্ধ করে দেশকে একটা পজিটিভ বার্তা না, দেওয়া কিন্তু যায়। আমার প্রশ্ন হচ্ছে যে সেটা তো সরকার যদি না করে, বিরোধী দলের রোড ম্যাপটা আমরা ওই যে বিরোধী দলকে, আমাদের দৃষ্টিভঙ্গি জনতার দলের দৃষ্টিভঙ্গি হলো আমরা তো নতুন প্রজন্মের জন্য রাজনীতি করছি। আমার সঙ্গে যে সমস্ত সেনাবাহিনী জেনারেলরা আছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর, অনেকে আছেন, তারা কোনো প্রস্তাব দিচ্ছে কিনা? তারা প্রস্তাব দিয়েছে। আমরা হকার মুক্ত ঢাকা শহর ওইটা আমরা খসড়া তৈরি করছি। আমাদের প্রস্তাবটা হলো আমরা সরকারকে সময় দিতে চাই 3 থেকে 6 মাস। তারপরে আমরা সবাইকে সংগঠিত করে আন্দোলন, এনসিপির সঙ্গে করে আমরা অবশ্যই রাজপথে না আন্দোলন করে তো আপনি সরকার পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি এই সমস্যার একটা উপযুক্ত সমাধান তো হ্যাঁ, একটা সমাধানের একটু আগে দেখালাম করাল বস্তিতে ওদের পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মালয়েশিয়ার মতো হলিডে মার্কেট করতে পারি, মোহাম্মদপুরে করতে পারি, গুলশানে শুক্র শনি 2 দিন হলিডে মার্কেট। এই সমস্ত প্রস্তাবগুলো আমরা স্পেসিফিক রেডি করছি, এগুলি সরকারকে দেব, তখন আবার 3 মাস টাইম দেব। এই 3 মাসের মধ্যে সরকারি পজিটিভ পদক্ষেপ যদি না নিয়ে ফালতু আলোচনা করে আমাদের লক্ষ লক্ষ ট্যাক্সের টাকা পার্লামেন্টে আজাইরা বক্তব্য করে নষ্ট করে, এর বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে আমরা রাজপথে নাম। সাহেব মোস্তাফিজ, আপনার কাছে আসি। আমরা যে 47 দিনের যে সংসদ দেখলাম এবং ভাই বললেন যে এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, তো সেখানে প্রতি মিনিটে সেখানে আমরা দেখলাম যে জামাতে ইসলাম আপনাদের সাথে আছেন, 11 দলের সাথে আছেন। তারা তাদের যে 71 সালের ভূমিকা সেটাকে মুছে ফেলার জন্য তারা যে একটা প্রচেষ্টা করছেন, আপনি কি মনে করেন যে ইতিহাস পুনর্লেখন করা সম্ভব? না, ডেফিনেটলি না, ইতিহাস পুনর্লেখন করা সম্ভব না। 71-এ আমি তো বললামই যে যার যেটা দায় সেটা তার স্বীকার করতেই হবে। মুক্তিযুদ্ধকে আবার নতুন করে ইতিহাস লেখার কিছু নেই, এবং এটা নিয়েও যে আমরা সারাদিন পড়ে থাকবো তাহলে তো আসলে আমরা কোন দিকে অগ্রসর? আমরা তো অধিবেশনে তাই দেখলাম, আমরা তো দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম কি ভূমিকা রাখছে, তারেক রহমান স্কাইপিতে বসে বসে কি করছেন, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করছেন। এখন নতুন করে যেটা তারা নতুন নতুন করে নায়ক বানাচ্ছে, যে আমি আন্দালিব রহমান পার্থের কথা বললাম, আমি জানি না ওনার আসলে রাজনৈতিক কি অর্জন আছে, ওনার ওই সুন্দর বক্তব্য আর ভালো পোশাক আশাক পরে চটকদার কথাবার্তা ছাড়া আর কোনো অ্যাচিভমেন্ট আমার চোখে পড়েনি। তো উনি হচ্ছে যে কৃতদাসের মতো এই পরিবারের তন্ত্রের হচ্ছে যে পূজা করে, এই মানে তাদেরকে একটু চাটুকারিতা করে তার একটু শান্তি পাচ্ছে। মনে হচ্ছে যে ঈশা আমি যদি একটা মন্ত্রণালয় পাই, মন্ত্রিত্ব পাই, বা আমি যদি একটু রাশেদুনুর মতো হতে পারি। এখন তারা শিশু অবস্থায় আছে, তারা চেষ্টা করছে ওই রাশেদুনুর মতো হয়ে কোনো মন্ত্রণালয় পায় কিনা। তো এগুলা হচ্ছে যে আপনার পার্লামেন্টে এই কাজগুলো হচ্ছে, তো এগুলো খুবই আনফর্চুনেট। এবং ইতিহাস নিয়ে তো আসলে বারবার ঘাটার কিছু নেই। সংসদে নিশ্চয়ই এখানে ইতিহাস রচনা করার জায়গা না, ইতিহাস নতুন করে প্রণয়ন করার জায়গা না, এখানে আইন প্রণয়ন করার জায়গা। এখানে বাংলাদেশের মানুষের সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেগুলো মানে প্রণয়ন করা, সেগুলো তাদেরকে ফিরিয়ে দেয়, এটা হচ্ছে মূল কাজ। হকারের বিষয়টা আমি একটু উল্লেখ করি। যখন হকার উচ্ছেদ হচ্ছিল তখন আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম যে যারা হচ্ছে যে দায়িত্বে আছেন তারা এস আলম এদেরকে পুনর্বাসন করতে পারছেন, কিন্তু এই হকারদেরকে পুনর্বাসন ছাড়াই বিনা নোটিশে উচ্ছেদ করে দিচ্ছেন। তো আমার বিরুদ্ধে একরকম মব হয়েছে অনলাইনে। কী রকম মব? খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ওনাদের কিছু ওই যে ওনার বট আইডিগুলো বলে না, বিএনপির এগুলো ভরা আছে। তো তারা আমার নামে একটা বানাইলো যে গুলিস্তানে আমি হচ্ছে নিয়মিত চাঁদাবাজি করি, আমার হচ্ছে 18টা ভ্যান আছে, ভ্যান দিয়ে নাকি আমি চাঁদাবাজি করি, এই জন্য আমি এটার বিরুদ্ধে কথা বলছি। সরকার একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে হকারকে উচ্ছেদ করা, সেটার বিরুদ্ধে কেন আমরা বলছি? মানে কথা হচ্ছে যে আমরা সব কথায় কেন বিরোধিতা করি। কিন্তু আমি তো এখানে বলছি যে ভাই আপনারা তাদেরকে পুনর্বাসন কোনো কিছু করছেন কিনা, কারণ আমি কিন্তু জানতেছি তারা এটা কি হবে। যে ভাই যেটা বললো, এই যে এখন আবার আপনি যে গুলিস্তান যেয়ে দেখেন, আপনি মানে সব জায়গায় সেম হকাররাই। ব্যাপারটা হচ্ছে কি, তার একটা আগে 20 টাকা দিত, এখন একটা চ্যানেলের মানে ধরেন যে জুলাইয়ের পরে তো মানে আগে থেকে এটা সবাই জানা যে কোনো হকাররা 500-200 টাকা এরকম করে, কিন্তু সব জায়গায় আওয়ামী লীগের সময় তারা বসে। তো এখন জুলাইয়ের পরে তো এই নিয়ন্ত্রণটা আমার ধারণা হচ্ছে যে খুব বেশি কেউ নিতে পারেনি, বা প্রপার চ্যানেলে এটা নিয়ন্ত্রিত হয় নাই। সো এই নিয়ন্ত্রণটা নেওয়ার জন্য এই হকারটা উচ্ছেদ করলো
এখন নতুন করে ঢাকার সব অলিতে গলিতে আবার হচ্ছে যে অমুক ভাই, চান্দা ভাই, তমুক ভাই এগুলার আন্ডারে নতুন করে রিনিউ করে নেওয়া। রিনিউ করে এখন তাদেরকে আবার বসাচ্ছে। তো আলটিমেটলি মানে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল যে আমরা শুধু বিরোধিতা করার জন্য বলতেছি। আমরা কিন্তু বিরোধিতা করার জন্য বলতেছি না, আমরা অ্যাকচুয়ালি মানে তাদের যে মাইন্ডসেট, তারা যে আসলে চাঁদাবাজটাকে আসলে এইভাবে করতে চায় সেটাই আমরা বলার চেষ্টা করেছিলাম। এবং আমরা কি শুধু বিরোধিতা করছি কিনা, আমরা তো সমাধানও দিতে চাই। আমরা সমাধানের কথা কিন্তু বলছি, এই যে হলিডে মার্কেটের কথা বলা হচ্ছে, বা সাপ্তাহিক 2 দিন যে ছুটি থাকে শুক্র শনি, এই দিনে তাদের জন্য মার্কেট বসানো বা নাইট মার্কেট, এটা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে রেখে, আইনে রেখে তাদেরকে আসলে বসার সেরকম সুযোগ সুবিধা করে দেওয়া যেতে পারে। এবং বাইরের অনেক মডেল আছে যারা আসলে হকার সিস্টেমটাকে ডেভেলপ করছে। আজম খান, আচ্ছা আপনি বলছেন, হ্যাঁ একটু অ্যাড করি, সেটা হলো দেখেন যে আমি বলছিলাম যে সুকৌশলে কিন্তু আমার মনে হয় যারা সংসদে নতুন গিয়েছে এনসিপি, তাদেরকে সহ সবাইকে একটা ফাঁদে ফেলা হচ্ছে, যেন এই চেতনা এই বক্তব্য দিয়েই যেন ব্যস্ত থাকে। আমার পরামর্শ থাকবে যারা নতুন প্রজন্মের যারা পার্লামেন্টে গিয়েছেন, তারা স্ট্রেট কোনো আলোচনায় দরকার হলে সময় চাবে না, 1 মিনিট বলবে পুরনো ইতিহাস যেটা অলরেডি রচিত হয়ে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখার তো কিছু নাই ভাই। একবার কেউ 3 লাখ বলছে, কেউ 30 লাখ বলছে, কেউ আরো বলছে, এগুলি তো শেষ। এইটা নিয়ে যদি আমরা পার্লামেন্টে আলোচনা করতে থাকি, এইটাই চাই। আগের সরকারও তাই চেয়েছে, আমার মনে হয় এই সরকার একই পথে হাঁটছে। আপনি একটি মানুষ পাবেন বাংলাদেশে যে বলবে যে রাজনীতিতে নতুন গুণগত পরিবর্তন হয়েছে? নো, একটি লোক আপনি খুঁজে পাবেন। একই বৃত্তের মধ্যে আমরা ঘুরছি। এটার থেকে বেরিয়ে আসার জন্য জামাতে ইসলাম যদি সত্যিই দেশপ্রেমিক হয়, এনসিপি তো আগে প্রমাণ করেছে তারা দেশের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে এই ফাঁদে থেকে বেরিয়ে আসার জন্য কঠিন ভূমিকা নিতে হবে। আচ্ছা আজম খান, আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি এই যে চাঁদাবাজের বিষয়টা আসছে, তা চাঁদা এবং চাঁদাবাজ নিয়ে একটু কনফিউশন ছিলেন গত ঈদের আগে। আমাদের যে সড়ক এবং রেলওয়ে মন্ত্রী তিনি বলেছিলেন, নতুন একটা তথ্য দিয়েছিল, হ্যাঁ চাঁদা এবং চাঁদাবাজ, আমি আমার ওই চাঁদাবাজের একটা কথা উনি বলেছিলেন। এবং এখন আবার নতুন করে আমাদের সামনে ঈদ আসছে, এবং ওই সময় তিনি আরো কয়েকটা কথা বলেছিলেন, যেরকম যখন জ্বালানির হাহাকার, তখন উনি বলেছেন যে পেট্রোল পাম্পের তেল পাওয়া যাচ্ছে, কোথাও মানে কোনো ঘাটতি নাই। তারপরে উনি বলেছিলেন যে আমি ওনার কথাগুলো বলি, এবং উনি বলেছিলেন যে এবার ঈদ যাত্রা খুবই নিরাপদ হবে এবং কোথাও কোনো সমস্যা হবে না, অতিরিক্ত ভাড়া কিছু নেওয়া হবে না। কিন্তু আমরা দিন শেষে দেখেছি যে অতিরিক্ত ভাড়াও নেওয়া হয়েছে, এবং গত ঈদে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। তো আগামীতে ঈদ চলে আসছে, তো আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন, ওনার বক্তব্যগুলো? না, এটা ওই যে আগের কথাই বলতে হয়, স্বাধীনতার পর থেকে কিন্তু এই একই ট্রেনে চলছে। এই যে ধরুন সমিতি আছে, কি বাংলাদেশ বাস শ্রমিক কল্যাণ সমিতি, শ্রমিক সমিতি, যেটা শাহজাহান খান নিয়ন্ত্রণ করত, তার আগে মির্জা আব্বাস সাহেব নিয়ন্ত্রণ করতেন বাংলাদেশের পরিবহনটা, পরে আসলো এনায়েতুল্লাহ আর কি যেন এলো শাহজাহান খান, এরা নিয়ন্ত্রণ করতো। এখন আবার ওই বিএনপি পন্থী যারা, ওরা নিয়ন্ত্রণ করছে। সিস্টেম একই, শুধু ওই রিসিপ্টটা দেওয়া হয় কি যে শ্রমিক কল্যাণ, তাদের পুনর্বাসন করা, তাদের লাইসেন্স দেওয়া, অথচ একটি বার আমি বলবো আমরা রাজনীতিবিদরাও দায়ী, আমরা সহ এই জুলাই যোদ্ধা যারা তারাও দায়ী। কেউ কি এই প্রশ্ন তুলেছে আজকে একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার প্রভিডেন্ট ফান্ড কোথায়, তার পেনশন কোথায়? এটা কিন্তু আমরা জনতার দল থেকে এগুলি রেডি করছি। তার ভবিষ্যৎ কোথায়? একটা লোকের শুনেছেন যে অ্যাক্সিডেন্ট হয়ে তার 2 অঙ্গহানির পর 2 লক্ষ টাকা শাহজাহান খানরা বা এনায়েতুল্লাহরা বা মির্জা আব্বাসরা দিয়ে এসছে তাদের বাসায়, যখন তারা প্রতিদিন 2 কোটি টাকা চাঁদা উঠাতো? আমাকে এক পুলিশের আইজির সঙ্গে আমার কথা হচ্ছিল, লোকটা অনেস্ট, যা বললো আপনি ঘুষ খান না? কয় না, আমি খাই না, তবে আমার ভাগের টাকাটা আসে, চাঁদা যে পরিবহন থেকে উঠে আসে, আমার ভাগটা আমি ওই যে দামি নেব না, তখন এটা অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এই হলো সততার একটা দৃষ্টান্ত আপনাকে দিলাম। এইভাবে সততা পুনর্বাসিত হচ্ছে, একই জায়গায় আমরা ফিরে যাচ্ছি। এটা থেকে মুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের চেতনা দুটোকে এক করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মোস্তাফিজ, আপনার কাছে আসি, আমরা আবার একটু মেগা প্রজেক্টে আসি। মেগা প্রজেক্টে
আমাদের যে মেট্রো ট্রেন হয়েছে এটা একটা খুবই ভালো প্রজেক্ট আমরা বলতে হবে, যে এখানে মানুষের জনগণের অনেক উপকার হয়েছে। যদিও বলা হচ্ছে যে সারা পৃথিবীতে মেট্রো ট্রেন করতে যে টাকা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি টাকা আমাদের খরচ হয়েছে। আমরা আশা করেছিলাম যে আপনারা এই বিষয়ে সংসদের কাছে জিজ্ঞাসা করবেন যে কেন টাকা বেশি লাগলো। তো আমরা দেখছি যে বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে মেট্রো ট্রেনের অনেক ভিড়, এবং সবাই যারা এটাকে ইউজ করে তারা বলছেন যে বগি বাড়ান, না হলে রেলের সংখ্যা বাড়ান, কিন্তু সরকার যেটা বাড়িয়েছে যে 15% ভ্যাট বাড়িয়েছে। এটা ব্যাপারে আপনার কি বক্তব্য? ওনারা এটাই পারবেন। দেখেন, আওয়ামী লীগ সরকারকে তো আসলে মানে সমালোচনা করলে শেষ করা যাবে না। কিন্তু ধরেন যে মানে এখন আসলে এটা খুবই আনফরচুনেটলি বলতে হচ্ছে যে মানে বিএনপির একটা বেটার ভার্সন হচ্ছে আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ যে একটা হয়েছে 17 বছরে, এটা আসলে বিএনপি হইতে চাইছিল। মানে ওই 6-এর পরের যে সময়টা, ওই সময়ে মানে তাদের যে দেখানো পথ সেটাকেই তারা অবলম্বন করে আসলে 17 বছরের রাজত্বটা করছে। সো বিএনপি আনফরচুনেটলি তাদের মতো করে হতে পারে না, বা তাদের ওই ভিশনগুলো থাকলেও বিএনপি এখন কিছুটা এক্সটেন্ড করবে, বা ওইটার উপরই ভর করে তাদের রাজনীতিটা দাঁড় করাবে, বা তাদের নিজস্ব কোনো আইডিওলজি বা নিজস্ব কোনো জায়গা নেই। সে আবার ওই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সারাদিন পার করে দিচ্ছে, সংসদে এত এত টাকা ব্যয় করে ফেলছে। আবার হচ্ছে যে এই মেগা প্রজেক্টে নতুন আরও কিছু মানে সে কি করতে পারতো, সে এরকম কিছু প্রজেক্ট বা যদি আসলে বাংলাদেশের জনগণের জন্য প্রয়োজন হয়, অপ্রয়োজনীয় তো এরকম কর্ণফুলী টানেল তো আমার দরকার নেই। কর্ণফুলী টানেল আসলে কোনো খুবই ইউজেস নাই। এটা যারা অর্থনীতিবিদ আছেন বা যারা চিটাগাং রিলেটেড পোর্টের ওইদিকে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা সবাই বলেন যে ওটার আসলে খুব বেশি প্রয়োজন নেই। এটা একটা করার জন্য করবে যে আমি এটা করছি, হাসিনা যে বলে যে আমি এটা করলাম। তো বিএনপি সরকার তো এরকম কিছু প্রজেক্ট করে দেখাতে পারে যে দেখেন যেটা খরচ, এই খরচের মধ্যে আমরা করতে পারছি। এর উপর বিদ্যুৎ কেন্দ্রের যে প্রজেক্টটা, এখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটাতে আরো 20টা এরকম প্রজেক্ট বানানো সম্ভব। তো এই টাকাগুলো তো আমার আপনারই দিতে হচ্ছে, এবং এই ঋণের বোঝা আমাদের যে আগামী সন্তানরা আসছেন, সে জন্মের পরে দেখা যাচ্ছে 2-3 লাখ টাকা হচ্ছে তার কিন্তু ঋণগ্রস্ত সে। সো এইটা তো আমরা তো এটা ঋণ নেই, এটা তো আমাদের না, কিন্তু সরকাররা নেয়। রূপপুর প্রজেক্ট নিয়ে কথা বলছেন যখন, তখন আমি বলি যে রূপপুর প্রজেক্টে আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা হলো ইতিমধ্যে আমরা ওখানে ইউরেনিয়াম জ্বালানিটা দেওয়া শুরু করেছি, এবং এটা দেওয়ার 3 মাস পরে অর্থাৎ আগস্ট মাসে আমরা এখান থেকে বিদ্যুৎ পাবো। তো এটা 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 কি আপনি পজিটিভ মনে করেন কিনা? এটা পাওয়াটা তো সবই পজিটিভ। আমরা যে মেট্রো রেল ইউজ করছি এটা পজিটিভ না? আমাদের সময় বেঁচে যাচ্ছে, খরচেরটা দেখতে হবে না? মানে এক সময় মানে এখনো হয়তো আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আপনি আফ্রিকার এরকম অনেকগুলো দেশ দেখবেন যাদেরকে কিন্তু এরকম একটা ট্র্যাপেই দীর্ঘদিন ফেলে রেখে এখন কিন্তু তারা এখন সেই দেশের আন্ডারে চলে গেছে। এরকম চায়না বলেন, এরকম অনেকগুলো দেশ আছে একদম টার্গেট করে আফ্রিকার কয়েকটা দেশে তারা এরকম ডেভেলপমেন্ট বেসিস তারা এরকম ঋণ দিছে, তারা ঋণ পরিশোধ করতে পারে না, এখন তাদের কন্ট্রোলে তারা একটা দেশের অধীনে চলে গেছে। তো হ্যাঁ, উপরে আমি একটু অ্যাড করি ওনার সাথে, সেটা দুর্নীতি মেগা দুর্নীতি হয়েছেই। আর সবচেয়ে বড় কথা, হোক বা না হোক, শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে যাই করেছে মানুষ ধরে নিয়েছে চুরি করার জন্য করেছে। এই মেট্রো রেল হয়েছে, রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, গোপালগঞ্জে বিশাল রাস্তা হয়েছে, সব কিছুই। তো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের একটা পজিটিভ জিনিসটা আগে একটু বলি আমি। ধরেন প্রায় 10% লোক কিন্তু উপকৃত হবে, 2 কোটি মানুষ উপকৃত হবে, এবং প্রায় 2 কোটি কার্বন ডাইঅক্সাইড কিন্তু কমবে। এটা পজিটিভ সাইড। এখন ইউরেনিয়ামের ব্যাপারটা আপনি যে বললেন, ইউরেনিয়াম কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে কবে আবিষ্কৃত হয়েছিল জানেন? 1975-এ। এই প্রজেক্টটাও তো আগে হচ্ছে, সময় নাই আমাদের। একটু এটা মানুষের জানা উচিত। 75 সালে প্রথম ইউরেনিয়াম পাওয়া গেছে, তারপর আবার 87 সালে এরকম করতে করতে হয়তো দেওয়া হয়নি, অথবা মানে আমাদের দেশে ইউরেনিয়াম আছে, এবং আমাদের দেশে তো তেলও আছে, গ্যাসও আছে। হ্যাঁ, সিলেটে তো হরিপুরে তেল পাওয়া গেছে। ইউরেনিয়াম কিন্তু স্বর্ণের চেয়ে দামি, এবং 9% আমরা 7% উঠাতে পারি, 9% আমাদের আছে, উঠানো হচ্ছে না। তবে দুষ্ট লোকেরা বলে গোপনে পাচার করে দেওয়া হচ্ছে সরকারের ছত্রছায়ায়। জানি না, এই সরকার তো আসলো মাত্র, আমি আগে করে কথা বলছি। এই বিষয়ে সতর্ক হতে হবে। আরো আপনাদের কাছে জানার বিষয় ছিল, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা আজকে এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে বিরোধী দলের আসলে দায়িত্বটা কি, সংসদে 30 দিন যে 47 দিন যে
অধিবেশন হলো, সেখানে আমরা বিরোধী দল তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছে কিনা। আমরা দেখেছি যে ইতিহাস নিয়ে তারা বেশি সময় নষ্ট করেছেন, কিন্তু জনগুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জ্বালানির সমস্যা, আমাদের যানজটের সমস্যা, এই বিষয়গুলো নিয়ে তারা তেমন কথা বলতে পারেননি। যাই হোক, আমরা আশা করি যে আগামী যে অধিবেশন হবে সেখানে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করবেন, এই আশা নিয়ে আজকে আমরা এই পর্ব এখানে শেষ করছি। তো আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।